আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই জানাবো শিরোনামগুলো। নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে সন্ধ্যায় ভাসানটেকের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পঞ্চগড় দিনাজপুরের সমাবেশে ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। নতুন বাংলাদেশের জন্য কি বলবো, পরিবর্তনের বাংলাদেশের জন্য কি বলবো। ছুটির দিনে রাজধানীতে প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। হ্যাঁ ভোটের পক্ষে এনসিপি সহ 10 দলীয় ঐক্যের প্রচারণা। সারা দেশে চলছে ভোটের জমজমাট প্রচার। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। পোস্টারবিহীন ভোটের মাঠে নতুন মাধ্যম ডিজিটাল প্রচার। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সন্ধ্যা 6টায় ভাসানটেকে শুরু হবে ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই আসনের বিএনপি প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা ভাসানটেকের বিআরপি মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনী সমাবেশে অংশ নিতে দুপুর বিআরপি মাঠে আসতে শুরু করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সমর্থকরা। এছাড়াও আশপাশের এলাকার সমর্থকরা ছাড়াও উৎসুক সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন সমাবেশ স্থলে। এর আগে শেষ হয় নির্বাচনী সমাবেশের প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের আশা, নতুন সময়ে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাজির হবেন জনসভায়। বৃহস্পতিবার 7 জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা 17 নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান। দর্শক, ভাসানটেকের বিআরপি মাঠে আমাদের সহকর্মী আরিফুর সবুজ সেখানকার আপডেটগুলো সংগ্রহ করছেন, জানানোর চেষ্টা করবেন তিনি। সবুজ, জানাবেন এরই মধ্যে তো নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, আর হাতে মাত্র 1 ঘন্টা। কি দেখছেন পরিস্থিতি এবং তাদের মধ্যে উচ্ছ্বাস তো অবশ্যই দেখছেন, সেই খবরগুলো জানতে চাই। ইশরাত, আর মাত্র 1 ঘন্টা, কিন্তু মানুষ, যারা ভোটার, যারা নেতাকর্মী এই নির্বাচনী এলাকার, তারা সেই জুমার নামাজের পর থেকেই আসলে এই যে মাঠটিতে, অর্থাৎ বিআরপি যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে আসতে শুরু করেছেন। এবং এর মধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মাঠটি পুরো কানায় কানায় এর মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং এইখানে তারেক রহমানের আজকে দ্বিতীয় জনসভা, নির্বাচনী দ্বিতীয় জনসভা, এবং এটি তার নিজের নির্বাচনী এলাকা। সেই কারণে এই এলাকার মানুষজনের যে ইচ্ছা, তাদের প্রার্থী আসছে এখানে, তারেক রহমান বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন, সেটি তাদের কাছে বড় বিষয় নয়। তাদের কাছে সবচেয়ে বড় যে বিষয়টি, তাদের কাছে যে উচ্ছ্বাসের জায়গাটি, সেটি হচ্ছে তাদের যে প্রার্থী, এই আসনের যে প্রার্থী তিনি আসবেন। সে কারণে মানুষজনের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি আমরা বললাম, যেটি জুমার নামাজের পরপরই আসলে মানুষজন আসতে শুরু করেন এবং এই মাঠটি পুরো কানায় কানায় পূর্ণ হয়ে যায় আরও বেশ কিছুক্ষণ আগে থেকেই। এখনও সবাই অপেক্ষা করছেন। গতকাল তারেক রহমান যেহেতু সিলেটের 7টি জেলা সফর শেষে আজকে এই জায়গায় জুমার নামাজের পর জনসভাটি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি সন্ধ্যা 6টায় শুরু হবে এবং মানুষজন সেটির জন্য অপেক্ষা করছেন। কালকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, দেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তারা বলছেন যে এলাকার যে উন্নয়ন, এই ভাসানটেকের যে উন্নয়ন, এখানকার মানুষের, অর্থাৎ ভাসানটেক ঢাকা 17 যে আসনটি রয়েছে, এই আসনটি গুলশান বনানী ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক, এই 4টি এলাকা মিলে। গুলশান বনানী আমরা সবাই জানি, গুলশান বনানীর যে উন্নয়ন সেটি সব সময়ে হয় বা হয়েছে, কিন্তু এই ভাসানটেকের যে মানুষজন, এই মানুষজন কিছুটা সুবিধা বঞ্চিত। এই মানুষজন
তারা প্রত্যাশা করেন তাদের যে জনপ্রতিনিধি তারা তাদের হয়ে কাজ করবেন। সেই যেহেতু এই এলাকাটি তারেক রহমান দলীয় প্রধানের নিজের, সে কারণে তাদের যে প্রত্যাশার জায়গাটা সেই কারণে তারেক রহমানের কাছে খুব বেশি। তারা বলছেন যে ভাষান্তিকের যে উন্নয়ন হওয়ার কথা ছিল বিগত সময়গুলোতে, এবার এই তারেক রহমান যেহেতু নিজে প্রার্থী হয়েছেন সেই হিসেবে তারা ধরে নিচ্ছেন যে এই এলাকার তারা তারেক রহমানকে নির্বাচিত করে এই এলাকার যে উন্নয়নের জায়গাটি ছিল, যে প্রত্যাশার জায়গাটি ছিল, সেই প্রত্যাশার জায়গাটি সেই প্রত্যাশাগুলো পূরণ হবে এমনটাই প্রত্যাশা তারা জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে সবুজ। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় দিনের প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, অনেকে কার্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে সেই কার্ডে মানুষের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন তিনি। জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না জামায়াত ইসলামী। উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। সর্ব উত্তরের জেলা পঞ্চগড় 1 আসন দিয়ে এই প্রচারণা শুরু। মিছিল নিয়ে পঞ্চগড় জেলা চিনিকল মাঠে উপস্থিত হন নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একটি উৎসবমুখর নির্বাচন হওয়ায় খুশি তারা। জামাত এবার ইনশাআল্লাহ সরকার গঠন করবে। পঞ্চগড় 1 আসনে আমাদের সাজিদ ভাই বিপুল ভোটে শাপলাকলি মার্কায় ভোট পাবে। তিনি আমাদের জুলাই যোদ্ধা এবং কি তিনি সেই 5 আগস্টে প্রথম সারির সাজিদ আলম, অনেকেই তাকে ভোট দেবে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আমাদের পঞ্চায়েতে এমপি হবে ইনশাআল্লাহ। আমাদের 10 দলীয় ঐক্য জোটের মাধ্যমে সাজিদ ভাইকে এখানে প্রার্থী করা হয়েছে। ইনশাআল্লাহ বিপুল জয় হবে ইনশাআল্লাহ। 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে চাইলে তাদের 5 আগস্টের মতো প্রতিহত করা হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 1,47,570 বর্গ কিলোমিটারে শুধু একটাই ধরে হবে 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা 10 দল, বিশেষ করে আমাদের যদি সবাই আমরা সামনে সরকার গঠন করি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল 5 বছর পর পর একবার দেখা দিয়ে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে চলে যায়। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বললে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর আরো বলেন, একটি দলের মতো আমাদের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষের ভালোবাসাই আমাদের কার্ড। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। জামাত আমির বলেন, তরুণদের কাজ শেষ হয়ে যায়নি। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা শামীম রেজা, যমুনা নিউজ, পঞ্চগড়। 10 দলীয় ঐক্য সরকার গঠন করলে উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। ফসলের ন্যায্য মূল্য ও সংরক্ষণ নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে উত্তরবঙ্গের নির্বাচনী প্রচারণাকালে দিনাজপুর শহরের গৌড়ে শহীদ ময়দানে 10 দলীয় ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে দুঃসময়ে কোথাও পালায়নি জামায়াত, ভবিষ্যতেও পালাবে না। নির্বাচনে কেউ ভোট ডাকাতের চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণ সহ দিনাজপুরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন।
আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়, আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি, দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে। রংপুরে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার আপডেট জানার চেষ্টা করব সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। মাজহার, জানাবেন জনসভার সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস তো অবশ্যই দেখছেন, নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন আপনি? ইসরাত, এই যে উৎসব মুখর পরিবেশ অর্থাৎ স্বতঃস্ফূর্ত যে নেতাকর্মীদের অংশগ্রহণ, এর মধ্যে বোঝা যায় যে আসলে নির্বাচনী যে উৎসব, যে উত্তাপ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আসবার কথা রয়েছে সন্ধ্যা 7টায়। এখনো তিনি মনে হয় সম্ভবত ঠাকুরগাঁয়ে আছেন। যে তথ্যটি দিতে চাই যে এখানে আনুষ্ঠানিকভাবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এইটি শুরু হয়েছে। এই যে জামাত ইসলামীর এবং 10 দলীয় যে ঐক্য জোটের যে জনসভাটি, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আমরা যদি যতটুকু চোখে যাই, সেটি দেখা যায় যে পুরো পাবলিক লাইব্রেরি মাঠ ছাড়িয়ে আশেপাশে যে জুলাই 36 চত্বর আছে এবং আশেপাশের যে প্রধান যে সড়কটি আছে এবং আশেপাশের যে মাঠগুলো আছে, সব জায়গায় কিন্তু জামাত এবং 10 দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা যেটা দেখেছি যে এখানে ডাক্তার শফিকুর রহমান ছাড়াও এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ আরো অনেকেই অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। পাশাপাশি এই রংপুর বিভাগের যে 33টি আসনের অধিকাংশ যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীরাও এখানে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন বলে আমরা শুনেছি। মোটা দাগে যে কথাটি বলা হচ্ছে, যেহেতু এই বিপ্লবীর শহর বলা হচ্ছে এই রংপুর, সেই নুরুল দিন থেকে একেবারে শহীদ আবু সাইদ পর্যন্ত তাদের যারা বক্তব্য দিচ্ছেন, তাদের ভাষাটা হচ্ছে এরকম: যত বিপ্লব সংগঠিত হয়েছে এই রংপুর থেকে হয়েছে, কিন্তু গত 54 বছরে এই রংপুর ছিল বঞ্চিত। সেই বঞ্চনা থেকে কি নির্দেশনা দেন, কি প্ল্যানিং দেন আমিরে জামাত, সেটি অপেক্ষায় কিন্তু তারা আছেন। এবং এখানে বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণ এবং বাজেট বৈষম্য দূরীকরণের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান তারা আশা করছেন। ইসরাত, ছুটির দিনে রাজধানীতে জমজমাট প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। বংশালে ইশরাক হোসেন, মিরপুরে আমিনুল হক এবং জুরাইনে তানভীর আহমেদ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশেই নির্বাচনী আমেজ, ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন প্রার্থীরা। শুরিটোলার সরু এই মহল্লায় যেখানে পায়ে হাঁটাও কঠিন, সেখানে কয়েকশো নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ইশরাক হোসেন। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী তিনি। নজর কাড়া সাজ পোশাকে কর্মী সমর্থকরা জানান স্বাগত। আমাকে একটা সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে আপনাদের কাজ করার জন্য আগামী দিনে সুযোগ করে দিবেন এবং অবশ্যই 12 তারিখ ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক পল্লবী থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর সংগ্রহকে ষড়যন্ত্র আখ্যা দেন। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজধানীর অবহেলিত এলাকাগুলোর একটি জুরাইন, সেখানে নানা অঙ্গীকার নিয়ে শুক্রবার সকাল থেকেই ভোটারদের কাছে যান তানভীর আহমেদ। পানি, গ্যাস আর ভাঙা সড়কের মতো সমস্যার সমাধানে দেন আশ্বাস। একটি খেলার মাঠ নাই, একটি কমিউনিটি সেন্টার নাই, এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য একটি সিটি কর্পোরেশন স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই এবং সরকারি কোনো হাসপাতাল নেই। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। এছাড়া রাজধানীর প্রতিটি আসনে সকাল থেকে প্রচারে ব্যস্ত ধানের শীষের প্রার্থীরা। জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণার দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। সকালে গণমিছিলে নেতৃত্ব দেন ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংস্কার ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য ভোট চান তিনি। মিরপুর ও বনানীতে গণসংযোগ করেছেন ঢাকা 16 ও 17 আসনের জামায়াত প্রার্থীরা।
সকালে রাজধানীর নতুন বাজার এলাকায় 10 দলীয় ঐক্য এবং ঢাকা 11-র এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হয় গণমিছিল। জানান নিজ আসনের প্রার্থী হিসেবে এটাই তার আনুষ্ঠানিক প্রচারণা। মিছিল পূর্ব সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এবার ক্ষমতা কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। আতঙ্ক তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে রুখে দেয়া হবে। লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। পরে নতুন বাজার থেকে বের হয় পূর্ব নির্ধারিত গণমিছিল। অংশ নেয় এনসিপি, ছাত্রশক্তি, জামায়াত, ছাত্র শিবির সহ 10 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। প্রগতি সরণি ধরে শাহজাদপুর বাড্ডা পার হয়ে পৌঁছায় রামপুরা এলাকায়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের স্থান হবে না ঢাকা 11 আসনে। কেউ আঘাত করলে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি। 10 দলীয় নির্বাচনে নেতাকর্মী শাপলাকলিকের সমর্থকদেরকে কেউ যদি হুমকি দেয়, কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে, আমরা প্রতিরোধ করব, পাল্টা আঘাত তৈরি করবো ইনশাআল্লাহ। মিরপুর 7 নম্বর সেক্টরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। সকালে মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে 7 নম্বরের বিভিন্ন অলিগলিতে চালান গণসংযোগ। এ সময় দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ গড়তে সবার সমর্থন কামনা করেন তিনি। তাদের আশ্বাস, জামায়াত ইসলামের হাতে যদি দেশ পরিচালনার সুযোগ আসে, তাহলে দেশে দুর্নীতি কমবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশে যে উন্নয়ন বাজেট যেটা সেটা সঠিকভাবে ব্যয় হবে এবং দেশের উন্নতি হবে। এছাড়া সকালে রাজধানীর বনানীতে গণসংযোগ করেন ঢাকা 17 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার SM খালেদুজ্জামান। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরায় নির্বাচনী প্রচারকালে কথা বলছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি যাব সেখানে। চা বানানো যাবে না, এইরকম করে খারিজ করা যাবে না, এইরকম করে পৃথিবীতে নয়, সেই দেশ চাই। সরকার কেন বানাচ্ছি বলেন? সরকার বানাচ্ছি যাতে আমার জীবনটা সুন্দর করে, সহজ করে, যাতে আমার মামলায় যাওয়ার না লাগে। মামলায় এজলাসে বসবার পর উকিল সাহেব কত রকম জেরা করে, কার উকিল কত ভালো যুক্তি দিতে পারে, ওটার তো আমার দরকার নেই। বিচারক বোতাম টিপে বলবে, তুমি যে জমির জন্য মামলা করছো, লড়াই করেছো, এই জমি তো ওর, এই জমি ওখানে দখল দিতে পারবে না। সরকার তার দলিল অনেক আগে তৈরি করে দিয়েছে। সম্ভব নয় কেন? আমি একইভাবে বলি, আমি আমার গ্রামের বাড়িতে গিয়ে বৃদ্ধদের জিজ্ঞেস করেছি, বৃদ্ধ মানুষদের, আপনারা বৃদ্ধ ভাতা পেয়েছেন? কেউ বলে পেয়েছি, কেউ বলে পাইনি, কেউ বলে টাকা না দিলে দেয় না। বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, মহিলা ভাতা, বেকার ভাতা, ঘুষ না দিলে টাকা দেয় না। আমি জীবন দিয়েছি, দিলে দেয় না। বৃদ্ধ ভাতা, দুস্থ ভাতা, মহিলা ভাতা, বেকার ভাতা, ঘুষ না দিলে টাকা দেয় না। আমি জীবন দিয়েছি, লড়াই করেছি। আর একজন যে লোক কোনো কাজই করেনি দেশকে, তাকে ঘুষ দিয়ে আমার পাওনা টাকা আদায় করার জন্যে? আমার পাওনা আমি চাই, কাউকে ঘুষ দিতে পারবো না। দর্শক, নির্বাচনে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। এবার সারা দেশের নির্বাচনী প্রচারণার খবর দেখব। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকে বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে নিজ নিজ মার্কায় ভোট দিতে চান তারা। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আমরা ধারণা করেছিলাম যে উনি বিদেশে লন্ডনে গেছেন, লেখাপড়া করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন। বিলেত থেকে মুফতি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কিডা মুশরিক আর কিডা কাফের। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি
টেন্ডারবাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না, এটাকে আমানত হিসেবে জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। প্রচার শুরুর দ্বিতীয় দিনে সরগরম ভোটের মাঠ। চট্টগ্রাম এবং 3 পার্বত্য জেলায় গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত, এলডিপি, বিভিন্ন ইসলামী দল, স্বতন্ত্র সহ সব দলের প্রার্থীরা। দিনভর চলে পথসভা, ভোট প্রার্থনা। বিকেলে দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি লালদিয়া চর, চরবস্তি, বিজয়নগর, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া, ফুলছড়িপাড়া ও নাজিরপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। আমাদের মূল বিনিয়োগ হবে বাংলাদেশের জনগণের উপর। মেগা প্রজেক্ট দিয়ে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে অর্থনীতি আর হবে না। সকালে সীতাকুণ্ডের বারবকুণ্ডে গণসংযোগ করেন চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। এ সময় তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাদ জুমা নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন জামাত প্রার্থী আনোয়ার সিদ্দিক। তুলে ধরেন উন্নয়নের নানা পরিকল্পনা। সকালে নগরীর পশ্চিম বাকুলিয়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন চট্টগ্রাম 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। দিনভর তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান। একই আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকও পিছিয়ে নেই। তিনি নগরীর কাপাসগোলা, মুন্সিপুকুর পাড়া থেকে গণসংযোগ শুরু করে চকবাজার ও আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব আমরা জনগণের জন্য কাজ করতে চাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই। বাংলাদেশ হবে সবার জন্য, যেখানে কোনো সংখ্যাগুরু বা সংখ্যালঘুর কোনো স্লোগান থাকবে না এবং কোনো লিঙ্গে পার্থক্য থাকবে না। সকালে নগরীর চাঁদগাঁও, মোহরা, মৌলভীপুকুর পাড় এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। নগরীর কুসুমবাগ এলাকায় জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করেন চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদাল নোমান। এ সময় তিনি শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরেন। আমি অভূতপূর্ব সাড়া দেখতে পাচ্ছি, মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য। রাঙ্গামাটিতে দিনভর গণসংযোগ ও প্রচারণা চালান বিএনপি, খেলাফত মজলিস, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা। বান্দরবানেও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছে বিএনপি, এনসিপি সহ সব দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আজকে আপনাদের এখানে আসতে প্রচারণার দ্বিতীয় দিনে খাগড়াছড়িতে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা গণসংযোগ করেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানবো। রাজধানীর বাসাবোতে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। সম্ভবত এখন বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এই মুহূর্তে, সেখানকার খবর জানাবেন। প্রার্থীরা গণসংযোগে কি বলছেন, কি আশ্বাস দিচ্ছেন তারা? এলাকার উন্নয়ন করতে চান, বিশেষ করে বাসাবো একেবারেই আপনি জেনে থাকবেন যে মাদকের আখড়া হয়ে গেছে অনেক দিন ধরেই, সেই বিষয়ে উন্নয়নের কথা বলছেন। এই মুহূর্তে আমি ঢাকা 9 আসনের বাসাবোর এই অঞ্চলের যে নির্বাচনের যে প্রার্থী আছেন হাবিবুর রশিদ হাবিব, তার সঙ্গে আছি আমি। কিছুক্ষণ আগেও এখানে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান হয়ে গেল। তিনি এই সড়ক ধরেই নানানভাবে প্রতিশ্রুতি দিচ্ছিলেন সাধারণ মানুষকে। তিনি বলছিলেন যে এই এলাকার উন্নয়নের জন্য যে সব প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন সেটি বাস্তবায়ন করবেন এবং ভোটাররাও সেই প্রতিশ্রুতিগুলো শুনছেন এবং তারা নিশ্চয়ই বেছে নেবেন কাকেই তারা আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে এই আসনে জয়যুক্ত করবে। এই আসনে আরও একজন প্রার্থী আছেন, আমরা জেনে থাকবি তাসনিম যারা, তিনি যদিও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। একই সঙ্গে রয়েছেন 10 দলীয় ঐক্যের এই আসনে এনসিপি থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনিও লড়বেন। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা এই আসনটিতে আছে এবং এই ত্রিমুখী লড়াইয়ের যে সম্ভাবনার কথা আমরা বলছিলাম, কিংবা এই লড়াইয়ে যে তার জন্য সেই নেতারা তাদের
প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেই প্রতিশ্রুতি তো এর আগে থেকে দিয়ে আসছেন। আমি যার সঙ্গে আছি বলছিলাম তিনি বিএনপির যে 31 দফার কথা আছে সেই 31 দফার কথা বারবার তুলে ধরছেন ভোটারদের মাঝে, এবং আমরা দেখছিলাম এর আগে অর্থাৎ সকাল থেকেই তো তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই আসলে নির্বাচনী প্রচারণা সকালে আমরা দেখেছিলাম তাসলিম জারাকে, দুপুরের পরেও তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। অর্থাৎ আমি ত্রিমুখী লড়াইয়ের কথা যেমনটি বলছিলাম, এই সব আসনে যারা আছেন সবাই নিজ নিজ প্রচারণায় ব্যস্ত আছেন এবং সেই ব্যস্ততার সময়ই কাটাচ্ছেন এখন পর্যন্ত। আগামী নির্বাচনে নিশ্চয়ই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন, এবং আমি যেমনটি বলছিলাম এই আসনটিতে বিশেষ করে বাসাবো খিলগাঁওয়ে ব্যাপক মাদকের যে থাবাটি ছিল সেটি সবাই উপড়ে ফেলতে চান। সেটি আমরা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও দেখেছি, একই সঙ্গে যারা দলীয়ভাবে নির্বাচন করছেন তাদের ক্ষেত্রেও দেখেছি একই কথা। তারা বলছেন তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে চান এবং সেই প্রতিশ্রুতিগুলো দিয়েই ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে অহন। রেদওয়ান, জানাবেন আপনি এখন কোন জায়গাটিতে আছেন এবং প্রার্থীদের প্রচারণায় কোন বিষয়গুলো তুলে আনা হচ্ছে এবং তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ওখানকার মানুষজন আসলে কি চাচ্ছেন, তারা প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করছেন? ইশরাত, এই মুহূর্তে আছি মতিঝিল এলাকায় এবং এই এলাকা ঢাকা 8 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই একটি খেলার উদ্বোধন করেছেন। মোহামেডান ক্লাবের সাবেক কর্মকর্তাদের খেলায় তিনি উপস্থিত হয়েছেন এবং সেই প্রীতি ম্যাচ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে খেলাধুলার উন্নয়ন গত 17 বছর ধরে কিন্তু তেমন কোনো উন্নয়ন ফুটবলের বিশেষ করে তাদের চোখে পড়েনি এবং আগামী দিনে যেহেতু যদি তারা ক্ষমতায় আসেন তাহলে কিন্তু খেলাধুলার উন্নয়নের বেশ কিছু প্রতিশ্রুতি খেলোয়াড়দের দিয়েছেন। একটু যদি দেখাতে চাই যে মোহামেডান ক্লাবে কিন্তু তিনি তার নেতাকর্মীদের নিয়ে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং এই মতিঝিল এলাকার যে ফুটবল মাঠটি রয়েছে সেই ফুটবল মাঠে তিনি বেশ কিছুক্ষণ খেলা উপভোগ করেছেন এবং সবার সাথে কিন্তু ইতিমধ্যেই মত বিনিময় করেছেন তিনি। এবং আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম তিনি আমাদের জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে মাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়েছেন তরুণরা এবং সেই আসক্তি যেন আর না থাকে সেই জন্য কিন্তু খেলাধুলার যত উন্নয়নের প্রতিশ্রুতি তিনি কিন্তু দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই নামাজ শেষে তিনি প্রচারণায় বের হবেন এই এলাকায় আমরা যতদূর জানতে পেরেছি এবং নামাজের জন্য কিছুক্ষণ বিরতি নিয়েছেন এবং বিরতির পরপরই এই এলাকায় জনগণের সাথে তিনি প্রচারণা এবং সাক্ষাতের জন্য বের হবেন এবং সকাল থেকেই কিন্তু তার নানা কর্মসূচি ছিল। আমরা যেমনটা জানি যে সকালে জুমা নামাজের পরপরই তিনি বেরিয়েছিলেন এবং জুমা নামাজ আদায় করেছেন শাহজাহানপুরের একটি মসজিদে এবং তার পরপরই তিনি তার নির্বাচনী প্রচারণায় বেরিয়ে পড়েন এবং বিকেলে ঠিক 4টার দিকে এই মতিঝিল এলাকায় এসে পৌঁছান এবং এইখান থেকেই তিনি এই খেলাধুলার যে অনুষ্ঠানটি ছিল সেই অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং তার পরপরই কিন্তু তিনি জানিয়েছেন যে শুধুমাত্র ফুটবল না, ক্রীড়াঙ্গনে যত ধরনের খেলা রয়েছে সবগুলো খেলাই তারা যেন উন্নয়নের ধারাবাহিক যেন বজায় রাখতে পারেন সেই প্রতিশ্রুতি কিন্তু তারা দিয়েছেন এবং কিছুক্ষণ পরেই তিনি মাগরিবের নামাজ আদায় করবেন এই ব্যাংক কলোনির মসজিদে এবং তার পরপরই এই মতিঝিল এলাকা জুড়ে তার গণসংযোগ এবং নেতাকর্মীদের নিয়ে যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় তিনি নামবেন বলে আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। 21 বছর পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25শে জানুয়ারি পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। সকালে মহাসমাবেশের মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিবুর রহমান সহ নেতাকর্মীরা। মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা সম্পর্কে খোঁজ নেন তারা। জানান এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক সহ প্রস্তুতি প্রায় শেষ দিকে। মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামে সাজ রব, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো চট্টগ্রাম। দর্শক, সুনামগঞ্জ এলাকায় যাব, সেখানকার সহকর্মী সোহানুর রহমান সোহানের কাছ থেকে জানার চেষ্টা করবো আপডেটগুলো। সোহান, জানাবেন এখন তো প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা কতটা জমে গেল? জুমার নামাজের পর অনেকটাই জমজমাট হয়েছে নির্বাচনী প্রচারণা, এখন সেখানকার আপডেট জানাবেন, প্রার্থীরা কি বলছেন?
ইশরাত, গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হলেও প্রার্থীরা কিন্তু আরো আগে থেকেই গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন, ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, তারা তাদের ইশতেহার, তাদের কথা বলছেন ভোটারদের সাথে। এখন যদিও আজান হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তবুও কিন্তু প্রার্থীদের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু থেমে নেই। আপনারা দেখছেন সুনামগঞ্জ 4 আসনের সদর আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি এই মুহূর্তে একটি বাজারে এসে উনি লিফলেট বিতরণ করছেন, উনি ভোটারদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি ওনার মুখ থেকেই শুনি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আপনার প্রত্যাশা কি এবং সমর্থকদের মধ্যে কেমন সমর্থকদের কাছে কেমন সাড়া পাচ্ছেন? আমি সুনামগঞ্জ 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে আমি এই নির্বাচনে অবতীর্ণ আছি। আমি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি ব্যাপকভাবে এবং প্রত্যেকটা এলাকা থেকে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমরা শুনছিলাম ওনার কথা, প্রত্যেকটা এলাকা থেকেই উনি বলছেন যেটি ওনাকে ব্যাপক সাড়া দিচ্ছেন। আমরা কিন্তু এছাড়াও অন্যান্য যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদেরও কিন্তু বেশ জোরে সোরে প্রচার প্রচারণা দেখছি, যদিও এবার পোস্টার না থাকায় অনেকটাই নির্বাচনী যে সড়কের আমেজ থাকে সেই আমেজটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র ব্যানারগুলোই সড়কে দেখা যাচ্ছে। ইশরাত, সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার মুন্সিগঞ্জের খবরাখবর জানার চেষ্টা করব। আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব সেই আপডেট রাখার চেষ্টা করছেন। সাকিব, প্রার্থীদের প্রচার প্রচারণার খবর আপনার মাধ্যমে জানাতে চাই, প্রার্থীরা কি বলছেন এবং সেখানকার মানুষ কি বলছেন, তাদের প্রত্যাশাগুলোর কথা শুনতে চাই আমরা। দেখুন, আসলে দিনের প্রচারণায় কিন্তু প্রার্থীদের যে প্রচারণা এতে করে সব আমেজ সেটি বিরাজ করছে জেলা জুড়ে, এবং আমরা দেখছি বিভিন্ন দলের এবং প্রার্থীরা কিন্তু আসলে এই বিভিন্ন জায়গাতে আসলে নির্বাচনী প্রচারণা করছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে জেলা সুপার মার্কেট এলাকায়, এবং এখানে কিন্তু জেলার যে বিএনপি আসনের প্রার্থী কামরুজ্জামান কিন্তু প্রচারণায় করছেন এবং ভোট চাচ্ছে। এবং আমরা এই নির্বাচনী যে পরিস্থিতি এখন ভালো রয়েছে এমন কথা বলতে চাই। এখন পর্যন্ত নতুন ভাই কেমন দেখছেন পরিস্থিতি? মুন্সিগঞ্জের সহকর্মী আরাফাত রায়হান সাকিব আমার সাথে যুক্ত হয়েছিলেন, তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা দেখছিলাম প্রার্থীরা কথা বলছেন, তারা যাদের জমায়েত আমরা দেখছিলাম। দেশে প্রথমবারের মতো পোস্টারবিহীন জাতীয় সংসদ নির্বাচন, তাই ভোটের মাঠে বদলে গেছে প্রচারণার চিরচেনা দৃশ্য। মানিকগঞ্জে এবার নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেশি ঝুঁকছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তাদের প্রতিদিনের বক্তব্য, ভিডিও ও ছবি পোস্ট করে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। নির্বাচন এলেই পোস্টারে ছেয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন সড়ক, হাটবাজার আর গুরুত্বপূর্ণ স্থানে শোভা পায় প্রার্থীদের পোস্টার। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিরচেনা সেই চিত্র আর নেই। নির্বাচন কমিশনের নির্দেশনায় এবার পুরোপুরি পোস্টারবিহীন প্রচারণা, তাই ভোটের মাঠে কিছুটা ফিকে উৎসব আমেজ। তবে পোস্টারের জায়গা দখল করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণার হাতিয়ার। পোস্টার বাংলাদেশের নির্বাচনের একটা অঙ্গ, যেটা মানুষ অভ্যস্ত। কিছুটা হলো অবশ্যই এর প্রচারণা উৎসবের আমেজের ঘাটতি ঘটছে। এই পোস্টার লাগাইতে গেলে অনেক মারামারি, ধরাধরি, অনেক কিছু হয়। এই বছর কিছুই নাই, এবার খুব নিরিবিলি হইতে। প্রার্থীদের খোঁজখবর ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি, কেননা সকলেই আমরা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। আমাদের সাথে স্মার্টফোন আছে, আমরা ওই মাধ্যমে সব খবর পাচ্ছি, কি প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছে। প্রচারণার এই নতুন ধারায় খরচ কমেছে, কিন্তু বেড়েছে ডিজিটাল দক্ষতার গুরুত্ব। যে প্রার্থী যত বেশি সক্রিয় অনলাইনে, ভোটারের কাছে পৌঁছানো তার জন্য ততটা সহজ। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াটা বোধহয় বেশি মানুষের কাছে চলে যাচ্ছে। পোস্টালটা তো একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, কিন্তু এই সামাজিক মাধ্যমের মাধ্যমে আমাদের প্রচারণটা কিন্তু আর বেশি হচ্ছে আমি মনে করছি। সকল মানুষের কাছে একটা মোবাইল কিন্তু রয়েছে, সে ইচ্ছা করলে তার প্রার্থীর পক্ষে প্রচারণার বিষয়গুলো জানতে পারতেছে এবং প্রার্থীর পক্ষে সে একটা মন্তব্য করতে পারতেছে। আমরা আমাদের জায়গা থেকে অনলাইন বিশেষভাবে ব্যবহার করে মানুষের মধ্যে আমাদের দাওয়াতটা এবং নির্বাচনী প্রচারণা সেটা আমরা করছি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক জায়গাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে, যদিও এসব রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা এটি ফলো আপ করছি, পুলিশের সাইবার টিম এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে এবং অন্য কারো কাছ থেকেও যদি আমরা অভিযোগ পাই এবং সেটা সত্যতা পাই, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মানিকগঞ্জের 3টি আসনে বিএনপি জামায়াত সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন প্রার্থী। এবার পোস্টার না থাকলেও আগের মতো লিফলেট বিতরণ আর মাইক ব্যবহার করতে পারছেন প্রার্থীরা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। নির্বাচনের বাংলাদেশে আজ এ পর্যন্তই। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।